মিরপুর কোচিং রুমের পক্ষ থেকে আমি তোমাদেরকে আবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পরবর্তী ভিডিওতে। আমরা এইবার এখানে ভিডিওটাতে আমরা তোমাদের জন্য নিয়ে আসছি অবস্থান্তর ধাতুর রঙিন যৌগ গঠন, কিভাবে তারা রঙিন যৌগ গঠন করে আমরা এটা নিয়ে আলোচনা করবো। হ্যাঁ, তো রঙিন যৌগ গঠন করার আগে তোমাদের একটু একটা জিনিস বুঝতে হবে যে আমরা আসলে বেসিকলি যে চোখে দৃশ্যমান যে আলোটা দেখি, ধরো আমরা লাল আলো দেখি, নীল আলো দেখি, সাদা আলো দেখি। হ্যাঁ, তো আমরা এগুলো কিভাবে দেখি? ধরো আমি যখন এই বোর্ডের কালারটা দেখতেছো সাদা, হ্যাঁ, তো এই সাদা কালারটা কেন দেখাচ্ছে, যে এখানে যতগুলো আলো আছে সবগুলো আলো শোষিত হয়ে যাওয়ার পরে যেটা থাকে সাদা, এই জন্য এটা সাদা দেখাচ্ছে। তো আমরা যে বেসিকলি যে জিনিসটা দেখি ওইটা আসলে ওইটা বাদে বাকিগুলো শোষিত হয়। মানে আমরা যদি ধরো দেখি সাদা বা অন্য কালার দেখি, ধরো আমার এই গায়ের এই বর্ণটা যেটা দেখাচ্ছি, তো এই কালার দেখাচ্ছে এই কারণেই যে বাকি কালার গুলো এখানে শোষিত হয়েছে, আর যে কালারটা শোষিত হয় না ওইটাই আমরা দেখতে পাচ্ছি। তো জিনিসটা এরকম। তো আমরা যদি ধরো এইভাবে একটা যৌগ গঠন করতে যাই, ধরো Fe3+, Fe3+ আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে আমাদের দাঁড়ায় কি? জিনিসটা দাঁড়ায় 1s2 2s2 2p6 3s2 3p6 4s0 আর 3d3, তাই না? নাকি না, এখানে আমাদের 26টা থাকে না, তো 3d5 হয় আর কি, দুইটা চলে গেলে দুইটা আর একটা। তো এটা তোমার অবস্থান্তর ধাতু আয়রন, এবং অবস্থান্তর ধাতুর এটা ইলেকট্রন বিন্যাস। তো নরমালি আমরা ইলেকট্রন বিন্যাস করলে আমরা এইভাবে পাই যে ডিতে ইলেকট্রন আছে 5টা, তো 1 2 3 5টা ঘর, 1 2 3 4 5। তো এই অবস্থাটাকে বলা হয় তোমার ডিজেনারেট অবস্থা। ডিজেনারেট অবস্থা। তো এটা যখন যৌগ গঠন করতে যাবে তখন এটা দুইটা ভাগে ভাগ হয়ে যায়, এই স্তরটা দুইটা ভাগে ভাগ হয়ে যায়। এটা কিভাবে ভাগ হয়ে যায়? যেমন 5টা অপশন আছে এখানে, 5টা অপশনের 3টা অপশন উপরে থাকবে আর 2টা অপশন নিচে থাকবে। হ্যাঁ, লাইক এরকম 2টা ঘর 3টা ঘর। তো এখানে দেখো এখন ইলেকট্রন তুমি যদি করতে যাও নন ডিজেনারেট অবস্থা হয় কি, এই জিনিসটা একটু কম্প্রেস হয়ে চাইপা আসে। তো চাইপা আসে কিভাবে? যেমন এখানে 5টা ইলেকট্রন আছে, তো 5টা ইলেকট্রন অ্যাকচুয়ালি এইভাবে থাকবে, 4টা করে এখানে একটা আর এখানে কোনো ইলেকট্রন থাকবে না। তো এইভাবে এই অবস্থাটাকে বলা হয় নন ডিজেনারেট অবস্থা। নন ডিজেনারেট অবস্থা। তো এখন এইখানে ইলেকট্রন থাকে আর এখানে ইলেকট্রন থাকে, তো ইলেকট্রন পরস্পরকে বিকর্ষণ করে, একটা এনার্জির একটা বিষয় এখানে কিন্তু থাকে, মানে এনার্জির একটা পার্থক্য পাবো আমরা। তো এনার্জির পার্থক্য ডেল্টা ই। তো আমরা তো নরমালি একটা ফর্মুলা জানি, ডেল্টা ই ইজ ইকুয়াল টু hc ডিভাইডেড বাই ল্যামডা। তো আমরা দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য অ্যাকচুয়ালি কত? 380 থেকে 780 ন্যানোমিটার পর্যন্ত। অর্থাৎ আমরা যে আলোটা দেখতে পাই সে আলোর ওয়েভলেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু এই প্যারামিটারের মধ্যে থাকবে, অর্থাৎ 380 থেকে 780 ন্যানোমিটারের মধ্যে থাকবে। তো এটা কিভাবে আসলে যৌগ গঠন করে, রঙিন যৌগ কিভাবে গঠন করে? এই যে দেখো এখানে আমরা অবশ্যই একটা ডেল্টা ই বা এনার্জির একটা পার্থক্য কিন্তু এখানে পাচ্ছি। তো এনার্জির পার্থক্য যদি আমরা পাওয়া যাই আর যদি থাকে, আর এইচ প্লাঙ্কের কনস্ট্যান্ট, এটা তুমি জানো 6.626 × 10⁻34 জুল সেকেন্ড। এটা সি আলোর বেগ, তুমি জানো। তো সেখান থেকে তুমি কিন্তু ডেফিনেটলি ল্যাম্বডার ভ্যালু বের করতে পারবে। সো ল্যাম্বডার ভ্যালু যেটা বের করবা, এখানে ধরো একটা ল্যাম্বডার ভ্যালু বের হইলো, ধরো 480 ন্যানোমিটার বের হইলো। হ্যাঁ, তো 480 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য যেটা বের হবে, এটা ডেফিনেটলি একটা দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য। এই তরঙ্গ দৈর্ঘ্যটা এখানে কি হবে? শোষিত হয়ে যাবে। তো এই আলোর তরঙ্গ দৈর্ঘ্য যেটা শোষিত হয়ে যাবে সেটা তো শোষিত হয়েই গেল, বাকি জিনিসগুলো আমরা দেখতে পাবো। তো আমরা যে যৌগটা থেকে এইখান থেকে এই আয়রনটা যখন কোনো একটা সাথে যৌগ গঠন করবে, তখন আমরা এখানে একটা শক্তির পার্থক্য থেকে আমরা একটা ল্যাম্বডার ভ্যালু বের করতে পারি। এটা সেই ল্যাম্বডার ভ্যালু বের করার পরে যে আলো, এটা যে আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সাথে মিলে যাবে সেই আলোটা শোষিত হয়ে যাবে, এবং বাকিটা আমরা কি বিকিরিত করতে পারবো, আমরা দেখতে পাবো যে এই আলোটা দেখা যাচ্ছে। তো এইভাবে বেসিক্যালি যে তোমার অবস্থান্তর যে ধাতুগুলো আছে, সেই অবস্থান্তর ধাতুগুলা এইভাবেই রঙিন যৌগ গঠন করে। এবং তোমাদের এত কনফিউশন হওয়ার কোনো দরকার নাই যে আসলে অনেক কঠিন কিনা জটিল কিনা। জটিল কিছুই না, পৃথিবীতে যতগুলা তুমি অবস্থান্তর ধাতুযুক্ত জটিল যৌগ দেখতে পাবা রঙিন যৌগ গঠন করে, সবগুলো সেম ওয়েতে তুমি লিখবা যে কিভাবে করছে। এখানে যে তরঙ্গ দৈর্ঘ্যটা বের হবে এটা শোষিত হবে, বাকিগুলো বিকিরিত হবে, বাস সোজা কথা। যেমন আমরা নর্মালি জানি যে আলো, এই যে দেখো আমাদের প্রাইমারি কালার কি? লাল সবুজ নীল, তাই না? লাল
সবুজ আর কত নীল। তো আর আবার এদের এদের মিলে আরো কয়েকটা কালার আছে, যেমন এখানে আছে কি হলুদ, হলুদ হয় না, মেজেন্ডা কালার হয় না, হয় না কি হয় না বলো, মেজেন্ডা কালার হয়, তো মেজেন্ডা কালার হয়, হলুদ হয়, সবুজ হয়, নীল হয়, আরেকটা কি হয়, গোলাপি হয়, কি হয়, গোলাপি। তো এখন ধরো তরঙ্গ দৈর্ঘ্য ল্যাম্পটা পাওয়া গেল এমন একটা, যেমন যেমন সবুজ আলোটা পাওয়া গেল, তা সবুজ আলোটা কি হয়ে যাবে, শোষিত হয়ে যাবে। তা বাকি থাকবে কি, বাকি থাকবে যে নীল বা গোলাপি যে কোনো একটা জিনিস দেখাবে। আমরা যদি নীল দেখতে পাই বা গোলাপি দেখতে পাই, তো ওই আলোগুলো বিকিরিত হবে, আর সবুজ আলোটা কি হয়ে যাবে, শোষিত হয়ে যাবে। আমরা সবুজ দেখতে পাই না, আমরা কোথাও সবুজ দেখতে পাইলে মনে করবা যে বাকি আলোগুলো শোষিত হয়েছে, সবুজ শোষিত হয় নাই। আমরা যদি দেখতে পাই নীল দেখা যাচ্ছে, তার মানে নীল শোষিত হয় না, বাকিটা শোষিত হয়েছে। তো এখানে যে তরঙ্গ দৈর্ঘ্য পাওয়া যাবে, সেই তরঙ্গ দৈর্ঘ্যটা যেটা পাওয়া যাবে ওইটাই শোষিত হবে, বাকিগুলো বিকিরিত হয়ে তোমার হচ্ছে রঙিন যৌগ গঠন করে। তো বেসিকলি এইটাই হচ্ছে টপিক, এইটাই হচ্ছে মেইন বিষয়, যে আমরা কিভাবে আসলে রঙিন যৌগ গঠন করে। এটা নিয়ে এত কনফিউশন কিছু নাই, এইচএসসির কেমিস্ট্রিতে এত ভয় পাওয়ার কিছু নাই। থিং ইজ সো ইজি, তোমার জাস্ট একটু ফোকাস করতে হবে, একটু জিনিসগুলো বেসিক জিনিসগুলো বুঝতে হবে যে কোথা থেকে আসছে। সামনের ভিডিওস গুলো তোমরা দেখবা, এভাবে আমরা আগাবো কি করে সংকরায়ন হয়, হ্যাঁ, তারপরে হচ্ছে সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য, আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য, সংকরায়ন গুলার ফিগার গুলো কি করে আঁকতে হবে, জটিল যৌগের সংকরায়ন, হ্যাঁ, তারপরে এই সংকরায়ন গুলোর নামকরণ কিভাবে কি আসতেছে। একটা হচ্ছে তার পরবর্তী ভিডিওতে তোমরা পাবা হচ্ছে রসায়নের যে পিরিয়ডিক টেবিলের যে পর্যাবৃত্ত ধর্মগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করব। খুব বেশি ভিডিও বানানো লাগবে না এবং খুব শীঘ্রই এই একটা অধ্যায় শেষ হয়ে যাবে, এবং এই অধ্যায়গুলো থেকে তোমরা খুব সুন্দরভাবে আশা করি বাকি জিনিসগুলো পারবা। নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।